নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। রুটিন এক্সামিনেশন অফ ব্লাড এবং কমপ্লিট ব্লাড কাউন্ট। আমার মনে হয় এটা নিয়ে আমরা এর আগের দিন বিস্তারিত আলোচনা করেছি। আমরা তা সত্ত্বেও আজকে আমার সেকেন্ড পার্টে যাওয়ার কথা। সেকেন্ড পার্টের মধ্যে আমরা ডব্লিউবিসি, ইএসআর এই নিয়ে কথা বলবো। তো যাই হোক, আমার স্ক্রিনে সব দেখা যাচ্ছে আশা করি। জি স্যার, দেখা যাচ্ছে ক্লিয়ারলি। এমনি আমরা এর আগের দিন কি করিয়েছিলাম, আমার একটু সিদ্দিক ভাইকে মনে করিয়ে দাও তো কতদূর করিয়েছি, ভুলে গেছি। স্যার আজকে ডব্লিউবিসি করাবেন বলছিলেন। আচ্ছা, মানে আরবিসি কমপ্লিট করে দিয়েছি তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু রিক্যাপ করে নিই, আমাদের আরবিসিটা একটু রিক্যাপ করে নিই। হ্যাঁ, আমরা বলেছিলাম রুটিন এক্সামিনেশন আমরা এই ধরনের একটা রিপোর্ট পাই যে সেখানে হিমোগ্লোবিন দেওয়া থাকে, লিউকোসাইট দেওয়া থাকে, আরবিসি কাউন্ট দেওয়া থাকে, প্ল্যাটলেট কাউন্ট দেওয়া থাকে এবং ডিফারেন্সিয়াল কাউন্ট যেটা দেওয়া থাকে, ডিসি বলি বা ডিএলসি বলি, সেইটে মাইক্রোস্কোপিক্যালি সেখানে দেখা হয়। এইটাই 5টা আইটেম থাকে। তাতে কি কি আছে? নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইসোনোফিল অ্যান্ড বেসোফিল। এই 5টা মিলিত হয়ে একসঙ্গে ডব্লিউবিসি তৈরি করে। এই পর্যন্ত আমরা জেনেছি। তার পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে সিবিসি নিয়ে টোটাল কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে এই আমাকে দেখা যাচ্ছে না তো? না স্যার, আপনাকে দেখা যাচ্ছে না স্যার। ঠিক আছে। কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে হিমোগ্লোবিন যেমন আছে, ইরিথ্রোসাইট বা আমাদের আরবিসি যেটা আছে সেগুলো দেখা যাচ্ছে, আমাদের ডব্লিউবিসি দেখা যাচ্ছে, আমাদের প্ল্যাটলেট কাউন্ট দেখা যাচ্ছে, সবই আমরা দেখতে পাই। তার উপরেও কিছু কিছু দেখতে পাই পিসিবিটা কি না, প্যাকড সেল ভলিউম, যেটা আমাদের টোটাল কতটা আরবিসি কত পার্সেন্টেজ আছে, যেটা নর্মাল পার্সেন্টেজ বেশি না কম, তো সেইটা আমরা দেখতে পাই। আর তার সঙ্গে থাকে কি এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, আরটিডব্লিউ, সিভি আর ডব্লিউবিসি যে কাউন্ট গুলো। এখানটা আমি একটা রিপোর্ট প্লেস করেছি, সেই রিপোর্টটা আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই রিপোর্টটার মধ্যে সবগুলো আছে। তো এইখান থেকে দেখে আমরা হিমোগ্লোবিন আর আরবিসি কাউন্ট দেখেই বলতে পারছি যে এই পেশেন্টটি এনিমিক, ভীষণভাবে এনিমিক। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি আরটিডব্লিউ 26.3। এটা সেদিন আমি একটু টাচ দিয়ে গিয়েছিলাম যে আমাদের যে সাইজের আরবিসি হওয়ার কথা তার থেকে অনেক বড়, অনেক ছোট, ইরেগুলার শেপ, এবং এখানে আরবিসি খুব কম আছে। আরবিসি আছে 1.49 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, এবং টোটাল পিসিবি আছে 18.1। এটা থেকে আমরা কি বুঝবো, সেটার জন্য আমাদের নর্মাল যে জিনিসগুলো দেখার সেগুলো আমরা দেখিয়েছিলাম। আমরা ব্লাডের বলেছিলাম যে আরবিসি একটা কিরকম দেখতে, একটা গোল সেপারেট একটা থাকে, তার মধ্যে ডিপ্রেস করা থাকে আরবিসি, এবং সেই আরবিসি কি করে হিমোগ্লোবিনকে ক্যারি করে নিয়ে যায়। হিমোগ্লোবিন হচ্ছে আমাদের শরীরের জ্বালানি। তার এই হিমোগ্লোবিন ক্যারি করার জন্য তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলের মধ্যে আরবিসি কে সাপ্লাই দিলে হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়, নিউট্রিয়েন্ট ক্যারি করে নিয়ে যায়, আবার শরীর থেকে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলোকে বের করে বিভিন্ন প্রসেসের মাধ্যম দিয়ে সে শরীর থেকে বাইরে বের করে দেয়। ওকে, যেগুলো গ্যাসীয় আছে সেগুলো নাক দিয়ে বের করে দেয় রেসপিরেটরি সিস্টেমের মাধ্যম দিয়ে, আর যেগুলো ফ্লুইড আছে সেগুলো আমাদের স্কিনা বা ইউরিনের সাথে আমাদের বের করে দেয়। আর এই আরবিসি গুলো সাইজ কি সেটাও বলে দিয়েছিলাম, 7.5 মাইক্রন হচ্ছে ডায়ামিটার, আর এর থিকনেস হচ্ছে 2.5 মাইক্রন। মধ্যখানটা থাকে যেখানে ডিপ্রেস কন্ডিশনে আছে, সেই জায়গাটা থাকে 1 মাইক্রন। তার কারণ এখানে মধ্যখানটা কেন থাকে, চাপ দিকে হিমোগ্লোবিন থাকে, মধ্যখানটা হিমোগ্লোবিন কম থাকে।
সারাউন্ডিং পেরিফেরিতে সে তার হিমোগ্লোবিন গুলো সবসময় জমে থাকে। এই কারণেই তারা মুভ করতে পারে, একদিক থেকে একদিকে যেতে পারে। কেন না, সে যখন আমাদের ক্যাপিলারি দিয়ে যখন পাস করে তখন ক্যাপিলারি দিয়ে তাকে আরবিসি গুলোকে বেড হতে হয়। আরবিসি গুলো যদি বেড না হতে পারে তাহলে সে মুভ করতে পারবে না। সেই জন্য এই মধ্যখান থেকে আরবিসি কখনো হিমোগ্লোবিন কখনো ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক এভাবে মুভমেন্ট করতে পারে। এই জন্য মধ্যখানটা এখন ডিপ্রেসড এবং সরু থাকে। তারপরে ওখানটায় তার হিমোগ্লোবিনটা কম থাকে হলো জায়গাটায়, কিন্তু পুরোপুরি ব্রাইট থাকে না, বা মানে পিঙ্কিশ থাকে না, সেখানে একটু হোয়াইটিশ থাকে। এটা মাইক্রোস্কোপে দেখা যায়, আমাদের এটা দেখার কোনো স্কোপ নেই। আরবিসি ম্যালফরমেশন হয়। আরবিসি ম্যালফরমেশন কিরকম, তার জেনেটিক প্রবলেমের জন্য হতে পারে। যখন তার মিউটেশন হয়, যখন মাতৃ গর্ভে থাকে তখন সেখানেও হতে পারে, বা পরবর্তী ক্ষেত্রে হতে পারে। কি হয়, কিছু কিছু প্রোটিন আছে, সেই প্রোটিন গুলো এর যে মেমব্রেন আছে সেই মেমব্রেনের মধ্যে থাকে, সেই মেমব্রেনের প্রোটিন গুলো যদি ডিফেক্টিভ হয়ে থাকে তখন কি হয়, ওই যে মধ্যখানটা ডিপ্রেস কন্ডিশনে আছে, এই জায়গাটা যে ডিপ্রেসড আছে সেটা ডিপ্রেস না থেকে সেটা একটা স্পেরিক্যাল শেপ হয়ে যায়, মধ্যখানটা ফুলে ওঠে। দেখা যায় এই ধরনের কেস আমরা বেশি দেখতে পাই কোথায়, নিউনেটাল জন্ডিস যখন হয়, আর বাচ্চার জন্ম নেওয়ার পরে সমস্ত জন্ডিস ধরা পড়ে, এবং তখন তাকে ফটোথেরাপি দিয়ে তাকে আস্তে আস্তে ঠিক করে নেওয়া হয়। এটাকে বলা হয় হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আর কিছু কিছু প্রবলেম থাকে সেগুলো ইলেকট্রোসাইটোসিসও বলা হয়। এই স্পেরোসাইটোসিসের আরো অনেকগুলো কারণ আছে। তারপরে জন্মগত ভাবে যদি তার হেমোলাইটিক অ্যানিমিয়া হয় সেটা হতে পারে, বা তার যদি জন্মগত ভাবে যদি নিউনেটাল জন্ডিস হয়ে থাকে, তার যদি নিউনেটাল হাইপার বিলিরুবিনেমিয়া হয়ে থাকে, তার জন্য হতে যদি বিলিরুবিন খুব বেশি হয়ে গিয়ে থাকে, খুব বেশি হয়ে গেছে, বিলিরুবিন যা থাকার কথা থেকে বেশি হয়ে গেছে, তাহলে কি হবে, সে বিলিরুবিন সে মধ্যখানে থাকার জায়গা পাচ্ছে না বলে সে সেখানে জাম্প করে স্পেরিক্যাল শেপ হয়ে গেছে। এই জিনিসগুলো দেখা যায়। আচ্ছা, আমরা বলেছি যে আমাদের একটা আরবিসি কতটা থাকে, প্যাক্সেল ভলিউম ভাবে কি আমরা ভাগ করেছিলাম, সেখানে 55% আমরা যদি ধরে নিই ডব্লিউবিসি কে দিয়ে 55% প্যাক্সেল ভলিউম, আর 45% আর 55% প্লাজমা। প্লাজমার মধ্যে 91 to 92% ওয়াটার থাকে, আর বাকি সলিড থাকে সেখানে 8 to 9%। আর যা থাকে এই সলিডের মধ্যে সেখানে অর্গানিক ইনঅর্গানিক এরকম মিক্স থাকে। এগুলো আমরা আলোচনা করেছি। এইখানে আমি আরেকবার রিক্যাপে চলে যাই। রিক্যাপে কোন জায়গায়, এদিন যারা বলেছিলেন যে আমাদেরকে যদি আরেকবার বুঝিয়ে দেন একটু শর্ট করে সামারি করে, সেই জন্য এখানে বলে দিচ্ছি। প্যাক্সেল ভলিউম বলতে আমরা কি বলেছিলাম, প্যাক্সেল ভলিউম বলেছিলাম যে কতটা আরবিসি আছে সেটাকে টেস্ট করার জন্য এই প্যাক্সেল ভলিউম। তার আমার শরীরের মধ্যে আরবিসি থাকার কথা 45%। এই জায়গাটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানটায় আমার 45% এই পর্যন্ত আমার থাকার কথা ছিল, বাট আমার শরীরের মধ্যে যদি 35% হয়ে গিয়ে থাকে তাহলে যেটা 55% থাকার কথা সেটা 65%। 65% হয়ে যাওয়া মানে কিন্তু সেখানে বডিতে প্লাজমা, সেখানে 65%, 91% হয়ে গেছে ওয়াটার, তাহলে শরীরের মধ্যে জল বেশি থেকে যাচ্ছে। সেটার জন্য আমরা কি দেখতে পাই, যে একটা পেশেন্ট অ্যানিমিক হয়েছে, তার পা গুলো ফুলে গেছে, মুখ গুলো ফ্যাকাশে হয়ে গেছে, এগুলো আমরা লক্ষণ করে দেখতে পাই। তখন আমাদেরকে কিন্তু যদি কোনো পেশেন্ট আসে আমাদের কাছে এরকম একটা সিমটম নিয়ে, তার মাথা ঘুরছে, দুর্বল ভাব, এবং তার মুখ গুলো ফ্যাকাশে, পা গুলো ফুলে গেছে, পা ফুলে যাওয়া মানে তখন আপনার মাথায় রাখতে হবে যে তাহলে বডি থেকে ওয়াটার বাইরে যাচ্ছে না, বডির মধ্যে তার সে জমে থাকছে। তাহলে এটা কি কারণে, তাহলে সেখানে এখানে প্যাক্সেল ভলিউম কমে গেছে, আরবিসি কমে গেছে। আরবিসি কমে গেছে বলে অক্সিজেন কম আসছে শরীরে, অক্সিজেন কম আসার ফলে তাকে শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট হওয়ার আরো অনেকগুলো কারণ থাকে, কারণ হার্টকে চালাতে গেলে তার অক্সিজেন প্রয়োজন, সেখানে অক্সিজেন বেশি টেনে নিচ্ছে, অন্য অন্য জায়গায় অক্সিজেন কম যাচ্ছে, এবং তার সাথে সাথে তার টোটাল সিস্টেমে প্রবলেম হচ্ছে। কিরকম, আমাদের লিভারে তার যতটা পরিমাণ ব্লাড দেওয়া দরকার ততটা পরিমাণ ব্লাড যাচ্ছে না, কিডনিতে যতটা পরিমাণ ব্লাড দেওয়া দরকার যেখান দিয়ে সে ফিল্টার করবে ততটা পরিমাণ ব্লাড যাচ্ছে না, তারপরে কিডনি ভালো করে ফিল্টার করতে পারছে না, সেই কিডনি ফিল্টার করতে না পারার ফলে তার বডির মধ্যে ওয়াটার অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে। আবার
আরেকদিকে দেখা যায় কি তার খাওয়া দাওয়া হজম করতে পারছে না, খিদে হচ্ছে না, তার কারণ লিভার তার ফাংশন করতে পারছে না। লিভারে যে কিডনিতে যেমন থাকে প্রতি ইয়েতে তার 1200 থেকে 1500 তার ব্লাড সাপ্লাই ml ব্লাড দরকার, লিভারে যেমন দরকার 800 থেকে 1000 ml ব্লাড দরকার, সেই ব্লাডটা সে সাপ্লাই দিতে পারছে না, এনিমিক কন্ডিশন হওয়ার জন্য সে দিতে পারছে না। তার ফলে কিন্তু আমাদের এই সমস্ত ডিজিজ কন্ডিশন গুলো আসে। তাহলে আমাদের এই ডিজিজ কন্ডিশন যদি আমরা দেখি তখন কিন্তু আমাদেরকে পিসিবি করাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাও সেদিন করিয়েছিলাম, আই থিঙ্ক যেটা বোধহয় আপনাদের মাথায় আছে যে ওয়াটার মধ্যে প্লাজমার মধ্যে কি কি আছে, সলিড আর ওয়াটার যেটা আছে, ওয়াটারের মধ্যে ইনঅর্গানিক পার্ট কি কি থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, আয়রন, কপার ইটসেট্রা। আর অর্গানিক পার্টের মধ্যে থাকে যেটা, সেটা হচ্ছে আপনার প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রোজেন, প্রোথম্বিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইটসেট্রা ইটসেট্রা। তাই এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমরা এর আগের দিন যেটা বলেছিলাম, পিসিবি বা হেমাটোক্রাট হচ্ছে 45% বা 45, আর রেড ব্লাড সেল ভলিউম 5 মিলিয়ন, আর হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন 50। এটা একটা স্ট্যান্ডার্ড ইয়ে আছে, কিন্তু একটা এভারেজ রেঞ্জ থাকে, সেই রেঞ্জটা ভ্যারি করে বিভিন্ন মেথডে যখন টেস্ট করা হয়, সেই মেথড টু মেথড এগুলো ভ্যারি করে। আমরা নর্মালি দেখি কি হিমোগ্লোবিন আমাদের 15 খুব রেয়ার পাওয়া যায়, আমাদের মেলেতে ক্ষেত্রে 12 থেকে 14 মধ্যে দেখতে পাই, 15 মধ্যে দেখতে পাই। আবার কিন্তু নর্মাল রেঞ্জ সেখানে দেখা যায় যে মেলেতে 12 থেকে 18 পর্যন্ত, ফিমেলদের একটু কম থাকে, 11, 11.5 থেকে নিয়ে 17, কোনো কোনো মেথডে 16 এরকম থাকে। তা যদি দেখা যায় যে এরকম প্যাক্সেল ভলিউম সেখানটায় 45 আছে, কিন্তু রেড ভলিউম সেখানে 5 মিলিয়নের জায়গায় অনেক কমে গেছে, তাহলে বুঝতে হবে যে যদি কমে গিয়ে থাকে সেই কমটা কি কারণে হতে পারে। যে কমটা হতে পারে রেড সেলের যে ভলিউম থাকা কথা 7 মাইক্রন, তার থেকে অনেক বড় হয়ে গেছে। এগুলো কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ডে চিন্তা করতে হবে, প্রত্যেকটা আমাদের ডক্টরকে এগুলো চিন্তা করতে হবে কি কারণে কি হতে পারে। এই যে বড় হয়ে গেলে তাকে কি হয় সেটা আমরা বলেছি যে তার আরডিডব্লিউ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় আমরা ফিরে আসি, প্যাক্সেল ভলিউমের যে মেথডে যাবো। প্যাক্সেল ভলিউম হচ্ছে একটা আরবিসি ভলিউম কতটা সেটা। নেক্সট আমরা দেখতে পাই হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। একটা হিমোগ্লোবিন টোটাল যে আমার আরবিসি আছে, টোটাল আরবিসির মধ্যে কতটা পার্সেন্টেজ আমাদের হিমোগ্লোবিন আছে, কতটা কত গ্রাম হিমোগ্লোবিন আছে একটা, এটা আমরা দেখতে পাই। আর রেড ব্লাড সেল কাউন্ট, অর্থাৎ আমাদের আরবিসির কাউন্ট কত। এই তিনটে ক্রাইটেরিয়া আমাদের সবসময় হেল্প করবে অন্যান্য জিনিসগুলিতে। কোথায় মিন কার্পাসকুলার ভলিউম বা এমসিভি হচ্ছে একটা আরবিসি ভলিউম কত। আমরা জানি একটা আরবিসি সাইজ যেটা আমরা জেনেছি, সেই সাইজের ভলিউমের থেকে সেটা কম বেশি কি হচ্ছে। আচ্ছা, নর্মাল ভলিউম কত সেটা আমরা এক্ষুনি দেখাবো। মিন কার্পাসকুলার ভলিউম বা এমসিএইচ, মিন কার্পাসকুলার হিমোগ্লোবিন বা এমসিএইচ, একটা আরবিসির মধ্যে কতটা পরিমাণ হিমোগ্লোবিন আছে বা থাকার কথা। নর্মালটা আমরা এখন সমস্ত ডিসকাশন করবো। নর্মালটা যদি আমরা মাথা মতো রাখতে পারি, আমরা অ্যাবনর্মালিটি ধরতে পারবো এবং তার থেকে আমরা বের করতে পারবো। এমসিএইচ হচ্ছে টোটাল যে আরবিসি আছে তার কত পার্সেন্ট সেখানে হিমোগ্লোবিন আছে। আচ্ছা, আর কি থাকে আরডিডব্লিউ বা রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, এটা কিন্তু ডিফারেন্ট সাইজ এবং আরবিসি, এইটাকে এখানে মিন করে। এর একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা হচ্ছে 11 to 14, এটা আমরা নর্মাল রেঞ্জের মধ্যে পাই। আচ্ছা, আমরা আর দেখি কি ইমপ্রেশনের মধ্যে থাকে নর্মোক্রমিক, নর্মোসাইটিক, নর্মোক্রমিক। আমরা দেখি ম্যাক্রোসাইটিক, এটা দুটো টাইপিং মিস্টেক হচ্ছে, ম্যাক্রোসাইটিক বা মাইক্রোসাইটিক, না ঠিকই আছে। আর একটা দেখতে পাই হাইপোক্রমিক বা হাইপারক্রমিক, এইগুলো দেখতে পাই। এগুলো সমস্ত 1 ml ব্লাডের মধ্যে আমাদের ক্যালকুলেশন থাকে। আমি আরো একটা জিনিস বলেছিলাম যে দেখুন এখানে দুটো বিকার নিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে একটার মধ্যে সেল গুলো আছে, তার মধ্যে খুব লাইট কালারের হিমোগ্লোবিন দেখতে পাচ্ছি, আর একটা মধ্যে ডিপ কালারে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি ডিপ কালারে, তার মানে আমরা বুঝে নেবো যে এখানে ডিপ কালারে হওয়া মানে এখানে হচ্ছে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন খুব বেশি আছে। আর যেটা লাইট আছে সেটা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন
অনেক কম আছে। আচ্ছা, মিন কর্পাসকুলার ভলিউম বা আরবিসির মধ্যে কতটা পরিমাণে তার একটা আরবিসির ভলিউমটা কতটা কিভাবে বের করবো? এমসিভি ইকুয়াল টু পিসিবি ডিভাইডেড বাই রেড ব্লাড সেল কাউন্ট। পিসিবি কত? 45, আর রেড ব্লাড সেল কাউন্ট কত? স্ট্যান্ডার্ড আমরা ধরে নিচ্ছি 5 মিলিয়ন। তাহলে 45 কি 5 মিলিয়ন দিয়ে ভাগ করলে যে ইউনিটটা এসে দাঁড়াবে সেই ইউনিটটা হচ্ছে 90 ইন্টু 10 টু দি পাওয়ার -15, সেটা হচ্ছে 90 ফেমটোলিটার। এটা হচ্ছে একটা আমাদের ইউনিট। এই এমসিভি মেজারমেন্ট করার ক্ষেত্রে 90 ইউনিটটাকে ইউজ করে, এটা হচ্ছে ফেমটোলিটার। আপনারা দেখবেন FL বলে লেখা থাকে, এমসিভি FL। হ্যাঁ, আচ্ছা, একটা হিমোগ্লোবিনের মধ্যে একটা আরবিসির মধ্যে কতটা পরিমাণ হিমোগ্লোবিন আছে কি করে ক্যালকুলেট করব? টোটাল যে কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ডিভাইডেড বাই রেড ব্লাড সেল। টোটাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কত? 15, আর রেড ব্লাড সেল কত? 5 মিলিয়ন। সেখানে ডিভাইড করলে কত হচ্ছে? 30 পিকোগ্রাম। এটা কিন্তু ওজনের আরেকখানা ইউনিট, পিকোগ্রাম, বা দেখবেন সেখানে লেখা থাকে পিজি। ঠিক আছে, এরপরে আসছি টোটাল হিমোগ্লোবিন কত পার্সেন্টেজ আছে, টোটাল যে আরবিসি তার মধ্যে হিমোগ্লোবিন কত, সেটাকে কি করে বের করবো? হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই পিসিবি, টোটাল ভলিউম অফ দ্য আরবিসি। সেটা কত হচ্ছে? 15/45। 15/45 মানে 1/3 ইকুয়াল টু 33.3%। এটা হচ্ছে, কারণ আমরা জানি একটা আরবিসির মধ্যে 1/3 পার্ট হচ্ছে হিমোগ্লোবিন থাকে। তো একটা হিমোগ্লোবিনের যা থাকে তার এটা হচ্ছে নর্মাল পার্সেন্ট। এই নর্মাল জিনিসটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাবনর্মালিটি বের করতে পারবো। কিন্তু সবগুলো আমরা যেটা বলবো একটা ফিক্সড ইউনিট আছে, এর একটা এভারেজ রেঞ্জ থাকে। সেগুলো প্রত্যেকটা রিপোর্টে দেখবেন যে মেথডে তৈরি সেই টেস্টিংটা করা হচ্ছে তার পাশাপাশি তার রেফারেন্স দেওয়া থাকে। বিভিন্ন মেথড আছে, ওয়েস্টার্ন মেথড আছে, হেপাটোক্রেট মেথড আছে, বিভিন্ন মেথড এগুলো করা হয়। মডার্ন সায়েন্সে আরো মেথড বেরোচ্ছে, সেখান থেকেও সেটাকে দেখা যায়। আমরা তার এভারেজ রেফারেন্স আমরা সেখানে পেয়ে যাবো, তার থেকে আমরা বের করতে পারবো। তবুও আমাদের যেটা একটা স্ট্যান্ডার্ড সেটাকে আমাদের মেনটেন করতে হবে। নর্মোক্রমিক ক্রমোসাইটিক যদি করতে হয় তাহলে সবকিছু যদি নর্মাল থাকে, দ্যাট ইজ দ্য নর্মোক্রমিক। ক্রমিক কথাটা হচ্ছে কি আর সাইটিক কথাটা অর্থ কি? নর্ম মানে নর্মাল, ক্রমিক অর্থাৎ কালার, সাইটিক অর্থাৎ সাইজ। যদি এই দুটো জিনিস মাথায় রাখতে পারি তাহলে আমরা কখনো ভুল হবে না। নর্মাল কালার এবং নর্মাল সাইজ আর বেশি, সেটাই হচ্ছে নর্মোক্রমিক, নর্মোসাইটিক। এর বাইরে গেলে হয় ম্যাক্রো হবে না হয় মাইক্রো সাইজ হবে। আর কালারের ক্ষেত্রে হাইপারক্রমিক হবে বা হাইপোক্রমিক হবে। তাহলে আমাদের স্ট্যান্ডার্ডটা কি থাকছে? স্ট্যান্ডার্ড থাকছে নর্মাল করতে গেলে 90 ফেমটোলিটার, স্ট্যান্ডার্ড থাকছে MCH 30 আর MCHC 33%। এইটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। আমরা কি করে বের করবো? যদি স্ট্যান্ডার্ড সবগুলো থাকে তাহলে হচ্ছে 33% নর্মোক্রমিক, নর্মোসাইটিক। আমাদের এখানে কি এভারেজ করা হয়েছে? 80 to 100 ফেমটোলিটারের মধ্যে যদি থাকে সেটাকে আমরা নর্মাল স্ট্যান্ডার্ড বলে ধরে নিই। যদি 80 চেয়ে কম হয়ে যায় সেটাকে মাইক্রোসাইজ বলবো, আর যদি 100-এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে ম্যাক্রোসাইজ বলবো, বা ম্যাক্রোসাইটোসিস বা মাইক্রোসাইটোসিস। তো এখানে কি আমরা একটা এক্সাম্পল দেখেছি MCV 60, MCH 20, তাহলে MCHC 33, কারণ 1/3 পার্ট থাকবে এই মাইক্রোসাইজের, কিন্তু 1/3 আমার হিমোগ্লোবিন আছে। তাহলে কি হলো? মাইক্রোসাইটিক, মাইক্রো মানে ছোট সাইজের হিমোগ্লোবিন আরবিসি, কিন্তু তাতে যে পার্সেন্টেজ থাকার কথা হিমোগ্লোবিন 1/3 থাকার কথা, 1/3ই আছে, তার জন্য নর্মোক্রমিক। মাইক্রোসাইটিক নর্মোক্রমিক, কারণ 1/3 আমার আরবিসির মধ্যে থাকছে। আমি এটা বলতে পারবো না যে সাইজ ছোট হলেই যে সেটা হিমোগ্লোবিন কম থাকবে। হিমোগ্লোবিন যত থাকার কথা ঠিক ততটাই আছে, কিন্তু আরবিসির সাইজ অনেক কম হয়ে গেছে। আচ্ছা, আর এখানটা কি দেখছি যে একই জিনিস এখানে দেখা হয়েছে, ম্যাক্রোসাইটিক সাইজ হয়ে গেছে কিন্তু অনেক বড়, 120 ফেমটোলিটার। ঠিক প্যারালাল তার সঙ্গে যে সিমিলারিটি রেখে হিমোগ্লোবিনে কিন্তু 1/3 আছে কত? 40 পিকোগ্রাম। তাহলে তার 1/3 যে কভার করার কথা ছিল, প্রথমেই আমি বলেছিলাম যে 1/3 সে কভার করে রাখে, তাহলে 1/3 কভার করা আছে, অর্থাৎ এটাও কিন্তু নর্মোক্রমিক। কালারটা কিন্তু নর্মালি থাকবে, কিন্তু সাইজটা অনেক বড়। তাহলে এর সাইজটা অনেক বড় সাইজের যদি কোনো ইমপ্রেশনের মধ্যে থাকে, ম্যাক্রোসাইট
ম্যাক্রোসাইটিক নর্মোক্রমিক, তখন বুঝে নেবো সাইজটা অনেক বড় হয়ে গেছে। আর সাইজটা বড় হয়েছে কি করে, কোথায় বুঝবো যে এমসিপিটা কি আছে, এটা থেকে আমরা বের করতে পারবো। মাইক্রোসাইটোসিস আর হাইপোক্রমিক। মাইক্রোসাইটোসিস আমার 60 এমসিপি আছে, কিন্তু এখানে এমসিএইচ অর্থাৎ হিমোগ্লোবিনের যে তাকে অকুপাই করে রেখেছে 1/3 করার কথা, তার থেকে কিন্তু কমে গেছে, 1/4 হয়ে গেছে, 1/4 হয়েছে। তাহলে এখানে হাইপোক্রমিক, কালারটা কিন্তু কমে গেছে, অর্থাৎ এ কিন্তু এনিমিক কন্ডিশনের মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা এই জায়গাটাকে বের করতে শুধু নর্মাল হলেই যে এনিমিক হবে, এনিমিক হবে না তা নয়, নর্মাল সাইট হতে পারে, কিন্তু হাইপোক্রমিক হয়ে গেছে, এটা নিয়ে আমরা বুঝতে পারছি অক্সিজেন হিমোগ্লোবিন তার মধ্যে কম আসছে। ঠিক ম্যাক্রোসাইট বড় হলে যে এনিমিক হবে না তার মানে নেই, এমসিপি অনেক বেশি, তার পিসিবি লেভেল ঠিক আছে, তার সাইজটা অনেক বড়, তাহলে কিন্তু তাতেও কিন্তু তার এনিমিক হতে পারে, কারণ 1/3 বা একটা আরবিসির মধ্যে 1/3 ভাগ যে হিমোগ্লোবিন থাকার কথা সেটা নেই, আছে, কম আছে। তাহলে আমাদের আরবিসির সাইজের উপরই কিন্তু সবসময় যে আমাদের এনিমিয়া হবে কি হবে না এটা বলতে পারি না, আমাদের এটা হতেও পারে, কারণ আমার এমসিএইচ কত পার্সেন্ট বা এমসিএইচসি কত পার্সেন্ট এটা আমাকে দেখতে হবে, বা এমসিএইচ কত পিকোগ্রাম সেটা আমাকে দেখতে হবে। এইটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো তার মধ্যে কি পরিমাণ হিমোগ্লোবিন আছে বা নেই। ঠিক সিমিলারলি এইভাবে আমরা বের করতে পারি, কিন্তু একটা পিকুলার জায়গা হচ্ছে মাইক্রোসাইটোসিস, যেটা আমি বললাম যে একটা নিউনেটাল জন্ডিসের ক্ষেত্রে যদি আমরা দেখি সেরকম যদি দেখা যায়, বা কোনো একটা মানুষ সুস্থ ছিল, সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হওয়ার পরে তার মধ্যে কি দেখা যেতে পারে। একদম লেফট সাইডে দেখুন, এটার ক্ষেত্রে আমি দেখালাম যে তার এমসিবি ঠিকই আছে, নর্মাল এমসিবি আছে, অর্থাৎ নর্মাল নর্মোসাইটিক, কিন্তু তার প্রচুর বেশি পরিমাণে হিমোগ্লোবিন আছে। অর্থাৎ একটা মানুষের যদি আমরা দেখি যে 18 তার হিমোগ্লোবিন থাকার রেঞ্জ আছে, অ্যাভাব রেঞ্জ, বিলো রেঞ্জ আছে একটা মেলের ক্ষেত্রে 11 থেকে 18 মধ্যে থাকে, যদি কারো যদি 17-18 যদি হিমোগ্লোবিন থাকে, তাহলে আমরা কি বলবো যে সেটা তার হিমোগ্লোবিন খুব ভালো না, আপনাকে কিন্তু অ্যালার্মিং করে দিচ্ছে। খুব বেশি হিমোগ্লোবিন হলে তখন রক্ত অনেক গাঢ় হয়ে যায়, রক্ত গাঢ় যদি হয়ে যায় তখন কিন্তু সে মুভ করতে অসুবিধা হবে, তার ভিসকোসিটি কমে যাবে, এটাও কিন্তু ক্ষতিকর। সেই জন্য ডাক্তাররা দেখবেন ডাক্তাররা অ্যাসপিরিন জাতীয় মেডিসিন দিয়ে দেয় যাতে রক্ত পাতলা হয়, যাতে শরীরের মধ্যে রক্ত ভালোভাবে যেতে পারে। কেউ হার্ট যদি ঘন ব্লাড যদি তাকে পাম্প করতে হয়, তার অনেক বেশি প্রেশার পড়তে পারে। সেই জন্য এই জায়গাটা আমরা দেখতে হবে নর্মোসাইটিক হয়ে গেছে, কিন্তু হাইপারক্রমিক হয়ে গেছে। হাইপারক্রমিক হওয়া কিন্তু ভালো নয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এমসিএইচসি 44% হয়ে গেছে, বা এখানে ম্যাক্রোসাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্রোসাইটে তার সাইজ বড়, কিন্তু তার ক্ষেত্রে সেখানে হিমোগ্লোবিনটা কিন্তু অনেক বেশি আছে, 50% হিমোগ্লোবিন আছে। 50% হিমোগ্লোবিন থাকলে হিমোগ্লোবিন কিন্তু মুভ করতে পারবে না, মুভ করতে যদি না পারে ক্যাপিলারি এখান থেকে বডিতে আগে যেতে পারবে না, সে যদি যেতে না পারে তখন তার কি হবে, তার কিছু কিছু সেল ড্যামেজ হতে শুরু করবে, কারণ সেখানে তার অক্সিজেন করছে না। কোনো কোনো জায়গায় দেখা যাবে যে কালার ডপলার টেস্ট করে সেখানে ব্লাড সাপ্লাই হচ্ছে না, অথচ তার শরীরের মধ্যে ব্লাড প্রচুর আছে। আমাদের কিন্তু এইগুলোকে ভাবতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে ব্লাডটাকে ডাইলিউট করার জন্য মেডিসিন দেওয়ার চিন্তা করতে হবে। আবার এই একদম লেফট সাইডে একটা জিনিস দেখুন, সে যখন জন্মেছিল বা সে যখন সুস্থ ছিল, তারপর সমস্ত সেলগুলো ঠিক ছিল, এমসিপি তখন 90 ছিল, এমসিএইচ তার 30 ছিল, এমসিএইচ 33% ছিল, সবকিছু নর্মাল ছিল, তারপরে নর্মোসাইটিক নর্মোক্রমিক। কিন্তু দেখা গেল কিছুদিন পরে তার ফেরোসাইটোসিস হয়ে গিয়ে সেখান থেকে তার কি হয়েছে, ওভাল শেপের একটা হয়ে গেছে তার আরবিসিটা, যেটা আমি প্রথমেই বলেছিলাম। সেখানে দেখা যাচ্ছে এমসিবি সেখানে কিন্তু 60 ফেমটোলিটার আছে, কিন্তু এমসিএইচ 30, অর্থাৎ 50% সে হিমোগ্লোবিন কভার করে ফেলেছে। কোনো ক্ষেত্রে যে একই জিনিসে দেখা দেবে, সেক্ষেত্রে কিন্তু তার ব্লাড এদিক থেকে ওদিকে যাবে না, তখন এই যে স্পেরোসাইটোসিস এই জিনিসটা তার মধ্যে এসে যাবে। তো আমাদেরকে এই টার্মগুলো মাথায় রাখতে হবে। আর আরভিডব্লিউ যেটা বললাম যে আমাদের 90 ফেমটোমিলিটার আমাদের থাকার কথা, সেইখানটা এক একটা হিমোগ্লোবিনের যে ভলিউম, সেই ভলিউম আরবিসির যে ভলিউম, সেই ভলিউমটা ভ্যারি করে যাচ্ছে, একদম 60 থেকে শুরু করে 120 পর্যন্ত হয়ে যাচ্ছে। এই ইরেগুলারিটি হওয়ার জন্য তার মধ্যে তার
যে পিসিবি যা থাকার কথা সেটা কিন্তু হচ্ছে না, তার থেকে কম দেখছি। যেমন এই কেসটা আমি আপনাদের রিপোর্টটা যে দেখে যাই, রিপোর্টটার কাছে আমি যাচ্ছি এক্ষুনি, রিপোর্টটা গেলে আপনারা বুঝতে পারবেন এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলা হয় কিন্তু অ্যানিসোসাইটোসিস। সাইজ এবং তার যে শেপ দুটো চেঞ্জ হয়ে যায়, সাইজ এন্ড শেপ, সেই ক্ষেত্রে তাকে বলা হয় শেপে যদি পরিবর্তন হয় পাইকিলোসাইটোসিস, আর যদি সাইজে চেঞ্জ হয় অ্যানিসোসাইটোসিস। আর যখন দুটোই চেঞ্জ হয় তখন তাকে বলা হয় অ্যানিসোপাইকিলোসাইটোসিস। এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই পর্যন্ত আমরা সেদিনকে ক্লাস করিয়েছি, আমি আপনাদেরকে শুধু এই একটা জায়গায় নিয়ে গিয়ে এবারে ডব্লিউসি ক্লাসে যাব। যে রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পেশেন্টটি রিপোর্টটা দেখুন। হিমোগ্লোবিন 10.3, পিসিবি 35.1। আমরা দেখলাম পিসিবি কত থাকার কথা 45, অথচ সেখানে পিসিবি হচ্ছে 35.1, তাহলে অর্থাৎ 10 কমে গেছে। এর এভারেজ রেঞ্জ কত আছে? এর এভারেজ রেঞ্জ এরা যে মেথডে করে সেখানে আছে কিন্তু 41 থেকে 46-7 পর্যন্ত আছে। 41 না 42 থেকে 46-7 পর্যন্ত আছে, তার তার থেকে অনেক কমে গেছে। অর্থাৎ এখানে হিমোগ্লোবিন প্লাজমার লেভেলটা আপনার প্রায় 65% হয়ে গেছে। তারপর শরীরের মধ্যে জল অনেক বেশি হয়ে আছে, প্ল্যাটলেট কাউন্টটা নর্মাল আছে। হিমোগ্লোবিন দেখুন এখানে কিন্তু হিমোগ্লোবিন একদম দারুণ আছে, আরবিসি কাউন্ট দারুণ আছে 4.9 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, যেখানে আবার 5 মিলিয়ন থাকার কথা, কিন্তু এভারেজ রেঞ্জ হচ্ছে আপনার 4.5 থেকে 5.5 পর্যন্ত। এইটা এভারেজ রেফারেন্সের মধ্যে থাকে, কিন্তু এ দেখা যাচ্ছে 4.9 মিলিয়ন আছে, অর্থাৎ আরবিসি খুব ভালো আছে। তা সত্ত্বেও কেন ওর পিসিবি লেভেলটা কম? এটাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। এখানে যখন এমসিবি দেখাচ্ছে 71.6, অর্থাৎ তার ভলিউম অফ আরবিসি এখানে তার কমে গেছে। এমসিএইচ তার যে হিমোগ্লোবিন যত থাকার কথা 1/3 যদি হয়, 71 এর 1/3 হলে কত হয়? 1/3 হলে কিন্তু 21 এর চেয়ে অনেক বেশি হওয়ার কথা, কিন্তু তার চেয়েও কম আছে। আর এমসিএইচসি 29.3, 33% থাকার কথা। আর আরডিডব্লিউ যেটা 14 মধ্যে থাকার কথা, সেটা কিন্তু হয়ে গেছে 17.8। এইবারে আমি আপনাদের সকলের সামনে একটা প্রশ্ন করছি, আপনারা যারা উত্তর দিতে পারবেন কাইন্ডলি আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার আমার মধ্যে যে একটা এতক্ষণ ধরে বক 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 করে গেলাম, তাতে আমি একটু বুঝবো যে আপনাদেরকে আমি কিছু দিতে পেরেছি। এবারে বলুন, আমি সকলের উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন রাখছি। প্রশ্নটা হচ্ছে, তার হিমোগ্লোবিন রেট 10.3 আর আরবিসি অ্যাবসলিউটলি নরমাল 4.9, এটা কেন হলো? এতে আমরা কি বুঝতে পারছি? পিসিবি 35.1, সেখানে 4.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার পর্যন্ত আরবিসি যদি থাকে তাহলে সেটা ঠিক থাকার কথা, কিন্তু এখানটা কেন আমার নর্মাল আরবিসি থাকা সত্ত্বেও পিসিবি কমে গেল? এনিওয়ান, আপনার মধ্যে কেউ যদি একটু আমাকে সাহায্য করেন আমি খুব খুশি হব। তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন, তাহলে বোঝাটা সার্থক হবে। কেউ হাত তুললে আমরা স্যার খুলে দিব, মাইক খুলে দিব স্যার। হ্যাঁ, আপনাদের সকলের কাছে কিন্তু প্রশ্ন করলাম, যদি আপনারা বুঝতে আর আমি যদি উত্তর না পাই তাহলে বুঝবো আপনাদেরকে আমি বোঝাতে সমর্থ হইনি, আমার পড়ানোটাই বৃথা হয়ে গেছে। এনিওয়ান তার আরবিসি ঠিক থাকা সত্ত্বেও পিসিবি লেভেল কেন কমে গেল?
নর্মাল রেঞ্জের মধ্যে তার আরবিসি আছে, তা সত্ত্বেও পিসিবি লেভেল কেন কমে গেল? এটা থেকে আপনারা কি বুঝেন রিপোর্টটা দেখে? জি, আরিফদা উত্তর দিতে পারেন। হ্যাঁ বলুন। মধ্যে অক্সিজেন ক্যারিটা কম হচ্ছে, এটা কি একটা কারণ হতে পারে? না না না, হয়নি। নেক্সট নেক্সট, অন্য কেউ? অন্য কেউ? রিপোর্টটা সামনে আছে আপনাদের, আপনারা রিপোর্টটা দেখুন, রিপোর্টটা দেখে উত্তর দিন। স্যার হিমোগ্লোবিন কম এই জন্য। হয়নি এখনো। স্যার সম্ভবত এই রেড সেল গুলোর মাইক্রোসাইটিক হয়ে গেছে, ছোট। ইয়েস, একদম সঠিক উত্তর। দেখুন এখানে আপনাদের কাছে সামনে রিপোর্টটা দেওয়া আছে। আমি যে এতক্ষণ ধরে বললাম, এতক্ষণ ধরে বললাম, এই উত্তরটাই তো আমি চাই। এখানে আরডিডব্লিউ কত আছে দেখুন, 17.8। তার মানে কি বোঝা যাচ্ছে? এখানে পিসিবি লেভেল 35 হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখছি কি আরবিসির ভলিউমটা কত, এমসিভি কত, 71.6। আমার থাকার কথা কত, 90 ফেমটোলিটার থাকার কথা, সেটা 71.6। অর্থাৎ এর আরবিসি সাইজটা ভীষণভাবে অনেকটাই ছোট হয়ে গেছে। যার ফলে আরবিসি সাইজ ছোট হওয়াতে কি হয়েছে, আরবিসি সাইজটা ছোট হওয়াতে আমি যে কথাটা এখানে বলছিলাম আগে, আমি দেখিয়েছি এটা টেস্ট টিউবটার মধ্যে, আমি ছবি এঁকে দেখিয়েছি আপনাদেরকে। 35 নেমে গেছে। 35 যদি তার নেমে গিয়ে থাকে, অথচ রেড সেল কাউন্ট তার নর্মাল আছে, তাহলে কি হয়েছে? তার মধ্যে প্লাজমা বেড়ে গেছে, ওয়াটার কনসেন্ট্রেশন বেড়ে গেছে। বোঝাতে পারছি? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস লাইফে এই জিনিসগুলো আমরা পাই না বলে আমাদের ভর্তি ডাক্তারদের কতগুলো জায়গায় ব্যর্থতা আমরা ডেকে নিয়ে আসি। কিন্তু একটু যদি বুদ্ধি খাটাই, তাহলে তখন আপনারা যে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই 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 রিপোর্টটাতে আপনাদের যদি আমি এই রিপোর্টটা দেখুন, এই রিপোর্টটা কি আছে? হিমোগ্লোবিন 6 গ্রাম, পিসিবি 18, প্ল্যাটলেট 72, ইরিথ্রোসাইট 1.49, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এমসিপি কত বলছে? 121। অর্থাৎ ম্যাক্রোসাইজ হয়ে গেছে। আর তার 1/3 কিন্তু তার হিমোগ্লোবিন আছে, 33% হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন আছে। তাহলে এখানে কি হচ্ছে? ম্যাক্রোসাইটিক নর্মোক্রমিক, 33.3% নর্মাল, স্যার নর্মাল তার ইয়ে, রাইট? বোঝাতে পেরেছি? ম্যাক্রোসাইটিক নর্মোক্রমিক। কিন্তু আরডিডব্লিউ 26.3, মানে তার যে আরবিসি গুলো
খুব তার ভলিউম গুলো ছোট হয়ে গেছে। দেখুন প্রিডমিনেন্টলি লেখা আছে নর্মোক্রমিক ম্যাক্রোসাইটিক, যে কথাটা আমি বললাম, দেখে মনে হচ্ছে এটা সব নর্মাল আছে, সাইজটা অনেক বড়, কিন্তু এটা হচ্ছে অ্যানিসোপাইকিলোসাইটোসিস। অর্থাৎ সাইজ এবং শেপ সমস্ত গুলোই কিন্তু তার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারলাম? এই জায়গাটায় আরবিসি যে সাইজে থাকার কথা, কোনো কোনো সাইজ অনেক বড়, কোনো কোনো সাইজ একদম ছোট। দেখুন কোনো কোনো সাইজ খুব বড়, কোনো কোনো সাইজ খুব ছোট। এই ক্যালকুলেশনটা থেকে আপনি কিন্তু ওইখানটায় আপনি বুঝতে পারবেন যে এখানে তার হিমোগ্লোবিনের সাইজ অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের যে সেকেন্ড পার্টে যেটা থাকার কথা সেই জায়গাটা আমি চলে আসি, ডব্লিউবিসি। হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল এটাকে পার্সেন্টেজে ভাগ করা হয়। হোয়াইট ব্লাড সেলে 5 রকমের সেল থাকে। এই 5টা সেল মিলে বলা হয় হোয়াইট ব্লাড সেল। যারা কি করে, এই হোয়াইট ব্লাড সেল কি করে, আমাদের বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের বিরুদ্ধে ফাইট করে, যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে এরা ফাইট করে। সেই হোয়াইট ব্লাড সেলের মধ্যে কি কি থাকে? 2 রকম থাকে, একটা গ্র্যানুলোসাইট বা গ্র্যানুলস থাকে, আর একটা গ্র্যানুলস থাকে না। এই দুটো নিয়ে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। গ্র্যানুলোসাইটের মধ্যে থাকে নিউট্রোফিল, বেসোফিল, ইসোনোফিল। তাহলে গ্র্যানুলোসাইট যেগুলো সেগুলো সমস্ত ফিল দিয়ে, আর নন গ্র্যানুলোসাইট যে দুটো সেটা হচ্ছে মোনোসাইট আর লিম্ফোসাইট। এই জায়গাটা আমরা প্রত্যেকেই দেখতে পাবো যে আমাদের যে ব্লাড রিপোর্ট যখন আসে এখানে কিন্তু নর্মাল একখানা ফিগার দেওয়া থাকে। নর্মাল রেঞ্জ নিউট্রোফিলে কত? 40 to 70%, বেসোফিল 0 থেকে 2%, আর ইসোনোফিল 1 to 6%। যখনই এর থেকে কম বেশি হয় তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে বোঝা যায় যে কোনো না কোনো একটা জায়গায় কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু ইনফেকশন দ্বারা আমরা অ্যাটাক হয়েছি। তাহলে কখন আমরা রুটিন ব্লাড টেস্ট করতে দেবো, কখন আমরা সিবিসি করতে দেবো? ইন জেনারেল যখন আমরা দেখবো তখন কিন্তু সিবিসি করতে দেবো, কিন্তু যদি কোনো ইনফেকশাস ডিজিজ নিয়ে সে আসে, সর্দি কাশি নিয়ে আসে, সে তার বা যদি তার কোনো টিউবারকুলোসিস নিয়ে আসে, রেসপিরেটরি ট্র্যাকের প্রবলেম নিয়ে আসে, তার যদি কোলাইটিস নিয়ে আসে, তখন কিন্তু আমরা রুটিন এক্সামিনেশন দিলেও তো হয়ে যাবে। শুধু রুটিন এক্সামিনেশনে আমরা যদি হিমোগ্লোবিন আর আরবিসি কাউন্টার দেখি, তা দেখে কিন্তু আমরা এনিমিয়া বের করতে পারবো না। এটা আপনাদের দুটো রিপোর্ট দেখিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে? এবারে টোটাল লিউকোসাইটস কাউন্ট, অর্থাৎ টোটাল ডব্লিউবিসি কত থাকে। 1 ml ব্লাডের মধ্যে টোটাল ডব্লিউবিসি থাকে 4000 থেকে 11000 কিউবিক পার মিলিলিটার। যদি এই 4000 এর চেয়ে নিচে নেমে যায় তখন আমরা বলি লিউকোপেনিয়া, আর যদি 11000 থেকে বেশি হয়ে যায় তখন আমরা দেখি সেটাকে লিউকোসাইটোসিস। তাহলে কম হলেও একটা রোগ হয়, বেশি হলেও একটা কিন্তু রোগ হয়। এই 100টা ডব্লিউবিসি যদি থাকে তার মধ্যে আমরা ওই ভাগগুলো পেয়েছি। নিউট্রোফিল সেখানে 40 থেকে 70% পর্যন্ত সেখানে নিউট্রোফিল থাকে, আর আমরা লিম্ফোসাইট সেখানে দেখি 25 থেকে 40-এর মধ্যে থাকে। 5টা আইটেম যোগ করে দেখবেন 100 হবেই হবে। কোনোটাই 0 থাকতে, বেসোফিল বেশিরভাগ থেকেই 0 পাবেন। 5টা সেলে কাউন্ট করলে 100 আপনাদের মিলবে।
লিউকোপেনিয়া, কোন কোন রোগকে আমরা লিউকোপেনিয়া বলবো? যদি এমন এনিমিয়া হয় যেটাকে অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলি। অ্যাপ্লাস্টিক এনিমিয়া কি? যখন বোন ম্যারো নতুন ব্লাড সেল প্রডিউস করতে অক্ষম হচ্ছে, তখন সেটাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক এনিমিয়া। যদি অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডব্লিউবিসি 4000-এর নিচে নেমে যাবে। কোন অটোইমিউন ডিজিজ, রিউমেটিক আর্থ্রাইটিস বা লুপাস যদি হয়ে থাকে, সেখানেও কিন্তু ডব্লিউবিসি কাউন্ট 4 লাখের নিচে নেমে যাবে, 4000-এর নিচে নেমে যাবে। তাহলে আমাদেরকে লিউকোপেনিয়া দেখতে গেলে আমরা যখন লিউকোপেনিয়া দেখবো তখন এই সমস্ত রোগগুলোকে মাথায় রাখতে পারি, এবং রিউমেটিক আর্থ্রাইটিস আমাদের মধ্যে আমরা প্রচুর দেখতে পাই। তাদের ক্ষেত্রে কিন্তু ডব্লিউবিসিটাকে আমরা দেখবো। যদি ক্যান্সার পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে লিউকোসাইটোসিসও হতে পারে, আবার লিউকোপেনিয়াও হতে পারে। ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে দেখবেন ডব্লিউবিসি খুব বেড়ে যায়। টিউবারকুলার পেশেন্টদের দেখবেন ডব্লিউবিসি খুব বেড়ে যায়। কিন্তু বোন ম্যারো ক্যান্সার যদি হয় সেখানে কিন্তু লিউকোপেনিয়া হওয়ার চান্সেস খুব বেশি। আবার ক্যান্সার ট্রিটমেন্টে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি দেওয়ার পরে সেখানেও কিন্তু আমাদের লিউকোপেনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের খুব ভালো মেডিসিন আছে, যখন কোনো কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি দেওয়া হয় তার পরবর্তী ক্ষেত্রে আমাদের ভালো মেডিসিন ক্যাডমিয়াম সালফ আমরা অ্যান্টিডোট হিসেবে ইউজ করতে পারি। সিভিয়ার ইনফেকশন যদি হয়ে থাকে, ভিটামিন বা মিনারেলের ডেফিসিয়েন্সি যদি হয়ে থাকে, জিঙ্কের ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি, এগুলো হতে পারে। ভিটামিন B12 যদি ডেফিসিয়েন্সি হয় তখন দেখবেন তার ডাইজেশন প্রবলেম হবে। ডাইজেশন প্রবলেম যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইনসো হতে পারে। লিউকোসাইটোসিস যখন আমাদের এই 5 ধরনের ডব্লিউবিসির মধ্যে কোনো না কোনো পার্সেন্টেজ, কোনোটার কোনো পার্সেন্টেজ বেড়ে যেতে পারে বা অনেকগুলো পার্সেন্টেজ বেড়ে যেতে পারে, অনেকগুলো কমে যেতে পারে, অনেকগুলো বেড়ে যেতে পারে। তাই নিউট্রোফিলিয়া কখন বলবো? যখন নিউট্রোফিল বেড়ে যাচ্ছে তখন নিউট্রোফিলিয়া বলি। নিউট্রোফিলিয়া 70% উপরে হয়ে গেলে সেটাকে নিউট্রোফিলিয়া বলি। অ্যাকুইট ইনফ্লামেশন যদি হয়ে থাকে, কোনো একটা জায়গায় কোনো ইনফ্লামেশন হয়েছে, আপনার হাতের মধ্যে খুব জোরে একজন খুব বাড়ি মেরে দিয়েছে, সেই জায়গাটা আপনার লাল হয়ে ফুলে গিয়েছে, তখন কি করে? তখন কি হয়? আমাদের ওখানে সেল গুলো ড্যামেজ হয়, সেলের মেমব্রেন গুলো ফেটে যায়, ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, ফ্র্যাকচার হয়ে গেছে, সেখানে লাল হয়ে গেছে, সেটা হতে পারে। হাই ফিভারে হতে পারে, যদি কোন রকম কোনো প্যাথোজেন তার মধ্যে অ্যাটাক করে থাকে সেখানে হতে পারে। এবং এই অ্যাকুইট হচ্ছে শর্ট ডিউরেশন। রিসেন্ট কোনো ঘটনা ঘটেছে, এই শর্ট ডিউরেশন অ্যাকুইট ইনফ্লামেশন, রিসেন্টলি কোনো একটা ঘটনা ঘটেছে, এই ইনফ্লামেশনটা, এই চুয়ালিশটা হয়েছে, ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, চোখ চোখ লাল হয়ে গেছে, ইউটিউবিল সেখানে হায়ার রেঞ্জে চলে যেতে পারে। যখন ইসিনোফিলিয়া হয় তখন দেখবে তারা অ্যালার্জেটিক কন্ডিশন হয়, তার কাশি হতে পারে, তার কৃমি হতে পারে, তার কোলাইটিস হতে পারে। এবং ইসিনোফিলিয়াতে তার দেখা যায় যে স্কিন প্রবলেম হতে পারে, অ্যালার্জিক রিয়েকশনের জন্য, নিউপ্লেসিয়ার জন্য, রেসপিরেটরি ট্র্যাকে প্রবলেমের জন্য, অর্থাৎ অ্যাজমা আমরা যে বললাম, অ্যাজমার ক্ষেত্রে দেখা যাবে ইসিনোফিল বেশি হচ্ছে। আমাদের ভালো ভালো মেডিসিন আছে। রিকারেন্ট ফিভার, অনেকবার সে ম্যালেরিয়াতে ভুগেছিল, তার ইসিনোফিলিয়া বেশি আছে। যখনই দেখুন সর্দি কাশি হয়েছে, তার ইসিনোফিলিয়া বেশি আছে। তা আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিন গুলো আছে
সাইলেন্ট সিম্পটোমেটিক্যালি যদি আমরা মেডিসিন দিই, আমরা অনেক ক্ষেত্রে এগুলোকে নর্মাল রেঞ্জে ফিরিয়ে আনতে পারি। মানে তার সর্দি কাশিটা কমে গেছে, এটা আপনাকে যখন আপনার কাছে পেশেন্ট এসেছিল তখন সেই এলোপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিল, তারা ব্লাড টেস্ট করেছে, সেখানে আপনি দেখলেন যে তার ইসিনোফিলটা বেশি আছে, ইসিনোফিলিয়া হয়েছে, আপনাকে দেখিয়েছে, আপনি ট্রিটমেন্ট করলেন, পেশেন্ট ভালো আছে। এবারে আপনার পেশেন্টকে কনভিন্স করতে হবে এবং সাথে সাথে আপনার নিজের জ্ঞান বাড়ানোর জন্য এটাকে দেখতে হবে যে আপনার তো এই পার্টসগুলো বেশি ছিল, আপনি একবার ব্লাড টেস্ট করে দেখে নিন এগুলো নর্মাল হয়েছে কিনা। এবং যদি দেখেন যে সেই টেস্ট রিপোর্ট নিয়ে এসে আপনাকে দেখালো যে হ্যাঁ আমার এগুলো নর্মাল হয়ে গেছে, তখন আপনি যে মেডিসিন দিয়ে তাকে ভালো করলেন, তখন আপনি দেখলেন যে ইসিনোফিলিয়ার উপরে কিন্তু এই মেডিসিনটা আমার ভালো কাজ করতে পারে। বেজোফিল হাইপার সেনসিটিভ অ্যালার্জিক রিঅ্যাকশন। হাইপার সেনসিটিভ অ্যালার্জিক রিঅ্যাকশন কিরকম? সাডেন, পার্টিকুলারলি কোনো একটা পোলেন থেকে আপনার অ্যালার্জি হচ্ছে, যে পোলের কন্ট্যাক্টে এসছে না, আপনার অ্যালার্জি বেড়ে গেছে, তখন দেখবেন ইসোফিল বেড়ে গেছে। কিন্তু এটা তো আপনার ক্রনিক নয়। ক্রনিক কোনটা? লিউকেমিয়া, যেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, ক্রনিক এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি, সীসা থেকে যদি পয়জনিং হয়ে থাকে, দিস অল আর ক্রনিক। তখন তার বেজোফিল লেভেলটা বেশি থাকে। যদি বেজোফিল লেভেল বেশি থাকে তখন কিন্তু আপনাকে এই সমস্ত রোগের কথা মাথায় আনতে হবে। তার জন্য প্রপারলি আপনাকে ডায়াগনোসিস করতে হবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হলে আপনাকে আরো অনেক ব্লাড টেস্ট করার কথা চিন্তা করতে হবে। আয়রনের হেমাটোক্রিট করতে হবে আপনাকে। তেমনি মনোসাইটোসিস, যদি কোনো ক্রনিক ইনফেকশন থাকে, টিউবারকুলোসিস থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু মনোসাইটও বেশি হয়। লিম্ফোসাইট ভাইরাল ইনফেকশন যখন হয়, তখন সাডেন একটা ভাইরাস এসছে, তখন দেখা যাচ্ছে সে অসুস্থ হয়েছে, সেই ভাইরাল জ্বর, ভাইরাল ফিভার হয়েছে, দেখবেন তার লিম্ফোসাইট হায়ার রেঞ্জে চলে গেছে। তাহলে লিউকেমিয়াও লিম্ফোসাইট বাড়তে পারে, লিউকেমিয়াতে বেজোফিলও বাড়তে পারে, লিউকেমিয়াতে লিম্ফোসাইটও বাড়তে পারে। ক্রনিক ইনফেকশনে লিম্ফোসাইট বাড়তে পারে, ক্রনিক ইনফেকশনে বেজোফিল বাড়তে পারে, অনেক ইনফেকশনে মনোসাইটও বাড়তে পারে। তাহলে যখন দেখবো এই পার্সেন্টেজ গুলো আপনার বেড়ে যাচ্ছে, তখন আমাদের কিন্তু এই রোগগুলোর কথা চিন্তা করতে হবে। রোগগুলো চিন্তা করে আপনি বলবেন যে আমার রোগের কথা চিন্তা করে দরকার কি, আমি তো ডাক্তার, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অ্যাবসলিউটলি রাইট, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। বাট যখন আপনি ডিজিজ আপনি যদি বের করতে পারেন, তাহলে কি হবে, আপনার মেডিসিন সিলেকশনে অনেক সুবিধা হবে, মেডিসিনটা অনেক শর্ট এন্ড হয়ে যাবে, অনেক শর্ট হয়ে যাবে। 50টা মেডিসিন দাগ খুঁজে আপনি 5টা মেডিসিনের মধ্যে পেয়ে যাবেন। 5টা মেডিসিন থেকে তার পেশেন্টের ইনভেনশন যদি করেন, আনকমন পিকুলার সিমটম আপনি তখন যদি বের করে ফেলতে পারেন, আপনার কিন্তু 5টা মেডিসিনের মধ্যে তখন থেকে বের করে ফেলতে পারবেন, আপনার কিন্তু 50টা মেডিসিন কাটতে হবে না। এই জন্য আমাদের এগুলোর দরকার হয়ে পড়ে। আমরা যদি এগুলোকে মাথায় রাখতে পারি, তাহলে আমাদের কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা ফেলিওর হওয়ার জায়গা থেকে অনেক তাড়াতাড়ি আমরা সাকসেস হতে পারি। প্ল্যাটলেট, প্ল্যাটলেট আমাদের এমন একটা সেল, যেটা থ্রম্বোসাইটস বলা হয়,
এটা 1.5 লাখ থেকে 3 লাখ মাইক্রোলিটারের মধ্যে এর ইউনিট থাকে। এইটাই একমাত্র সেল যে সেলের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। যেমন আরবিসি ভেঙে একটা আরবিসি ভেঙে দুটো আরবিসি হতে পারে, একটা নিউট্রিবেল ভেঙে দুটো নিউট্রিবেল হতে পারে, প্ল্যাটলেট ভেঙে দুটো হতে পারে না, তারা রিপ্রোডিউস করতে পারে না, কারণ তাদের মধ্যে নিউট্রিবেল থাকে না বলে। এটা কি করে? আপনার হাত কেটে গেছে, ব্লাড বেরোচ্ছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই ওই জায়গায় ব্লাডটা বন্ধ হয়ে গেল। অনেকটা কেটে দিয়েছিল, অল্প কেটেছে, ক্যাপিলারি কেটেছে, চুয়ে 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 ব্লাড বেরোতে পারে। কি করে প্ল্যাটলেট? আমরা যখন কোনো একটা বাড়ির জলের পাইপের মধ্যে একটা জায়গায় লিকেজ হয়ে গেছে, জল বেরোচ্ছে, পানি বেরোচ্ছে, ধর আমরা কি করি, সেখানে একটা সিল করে দিই। আমরা সিল করে সেখান থেকে জল বেরোনোটাকে বন্ধ করি, লিকেজটাকে বন্ধ করি। তেমনি প্ল্যাটলেটের কাজ হচ্ছে ওই প্লাগিং করা। প্ল্যাটলেট করে কি? ব্লাড ক্লটিং করতে হেল্প করে। প্ল্যাটলেটের মধ্যে সেই ধরনের কম্পোনেন্ট আছে, তার মধ্যে ফাইব্রিন আছে, যে ফাইব্রিনটা গিয়ে সে ওখানে একটা প্লাগিং করছে, ব্লাড ক্লটিং করছে, বলে সেখানটায় সে লিকেজটাকে স্টপ করে দিচ্ছে। যদি দেখা যায় প্ল্যাটলেট কাউন্ট কমে গেছে, তার মানে তার মধ্যে কি হবে, এই ব্লাড কোয়াগুলেট করার জন্য যে ফাইব্রিন প্লেটগুলো থাকে তার কোয়ান্টিটিও কমে যাবে। যার জন্য যদি প্ল্যাটলেট কখনো কমে যায়, যদি ব্লিডিং শুরু হয়, তখন কিন্তু সেখানটায় সহজে ব্লিডিং বন্ধ হতে চায় না। তাহলে আমাদের শরীরে এই প্ল্যাটলেটসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনারা করোনা পিরিয়ডের সময় দেখেছেন যে সবসময় তাদেরকে দেখা হতো প্ল্যাটলেট কাউন্ট কত আছে, প্ল্যাটলেট কাউন্ট কত আছে, ঘন্টায় ঘন্টায় প্ল্যাটলেট কাউন্ট চেক করা হতো। রিসেন্টলি আমরা এই জিনিসটা দেখেছি। সবসময় যাতে তার মধ্যে এই প্ল্যাটলেটটা ইনক্রিজ করতে পারে, সেই ধরনের মেডিসিনও আমাদের আছে, এটা আমাদের মাথায় রাখতে পারি। যদি প্ল্যাটলেট কাউন্ট কমে যায়, আপনাকে একজন কেউ লিখে পাঠিয়ে দিয়েছে ডায়াগনোসিস থ্রম্বোসাইটোপেনিয়া। পেনিয়া কথাটা যখনই থাকবে তখনই মাথায় রাখবেন সেখানে কমে গেছে। প্ল্যাটলেটকে বলা থ্রম্বোসাইট, তাই এখানে থ্রম্বোসাইটোপেনিয়া এই কথাটা বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম যদি এটা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটলেট কাউন্ট হওয়ার পরেও আমরা পিটিসিটি ব্লাড টেস্ট করে নিতে পারি। সেদিন একজন বলেছিল ইউরোথ্রোসাইট। ইউরোথ্রোসাইটটা কি? ইউরোথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, আমরা সবসময় দেখি ইএসআর রেট। এটাকে যেভাবে টেস্ট করা হয়, কত তাড়াতাড়ি আরবিসি গুলো সেটেল ডাউন হয়ে একটা জায়গায় জমাট বাঁধছে, টেস্ট টিউবের মধ্যে কত তাড়াতাড়ি সেটা পার ঘন্টায় কতটা পরিমাণ জমছে। এর নর্মাল রেঞ্জ গুলো আপনারা যখনই দেখবেন তখনই আপনাদের রেফারেন্সের মধ্যে পেয়ে যাবেন। তবুও আমাদের জানার জন্য জেনে রাখি, নর্মাল রেঞ্জ চিলড্রেনদের ক্ষেত্রে 1 থেকে 10 মিলিমিটার পার আওয়ার,
মেলেদের ক্ষেত্রে 0 থেকে 15 মিলিমিটার/আওয়ার, বিলো দা 50 আর অ্যাবাভ 50 0 to 20। ওমেনদের ক্ষেত্রে একটু বেশি রেঞ্জ থাকে, বিলোতে 0 to 20 mm/আওয়ার আর অ্যাবাভ 50 0 to 30 mm/আওয়ার। ইরোথসাইট যদি বেড়ে যায় তাহলে কি হয়, ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়, রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, ভাস্কুলার ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এবং ক্যান্সারের ক্ষেত্রেও দেখা যায় এই ধরনের ইএসআর বাড়ার একটা সম্ভাবনা। যদি দেখা যায় ইএসআর লেভেল অনেক কমে গেছে, তখন সেটাও কিন্তু আমাদের একটা ডিজিজ কন্ডিশন। সিকেল সেল অ্যানিমিয়া বলে আমরা একটা অ্যানিমিয়া দেখি। সিকেল সেল অ্যানিমিয়াটা কি, আরবিসি শেপ গুলো একটা হুকের মতো শেপ হয়ে গেছে, অর্ধচন্দ্রাকৃতিও ক্রিসেন্ট লাইক হয়ে গেছে, সেটাকে বলি আবার সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া হলে আমাদের কিন্তু শুধু এই থেকে আমরা বের করতে পারবো না। আমরা যদি বিলিরুবিন টেস্ট করতে দিই, তার কনজুগেটেড বিলিরুবিন নর্মাল আছে, কিন্তু আনকনজুগেটেড বিলিরুবিন তার অনেক বেড়ে গেছে। আমরা নর্মালি জানি বিলিরুবিন রেঞ্জ যদি 1 এর উপরে যায় তাহলে সেটা হচ্ছে, এটাকে আমরা জন্ডিস বলি। ক্লিনিক্যালি যখন আমরা দেখতে পাই যে তার ইউরিন, আই বলগুলো হয়ে গেছে, তার টাঙের নিচে ইউলিশ দেখা যাচ্ছে, তার নখগুলো হলদে হলদে ভাব হয়ে গেছে, তার পায়খানাগুলো ফ্যাকাশে হয়ে গেছে, খেতে পাচ্ছে না, আমরা তখন ভাবি তার জন্ডিস হয়েছে। জন্ডিস হয়েছে তখন টেস্ট করলাম, বিলিরুবিন দেখা গেলো 5, 6, 7, 8 এরকম হয়ে গেছে। কিন্তু তার যদি বিলিরুবিনে ডাইরেক্ট বিলিরুবিন দেখি, তখন ডাইরেক্ট বিলিরুবিন দেখছি যে তার নর্মাল রেঞ্জে আছে। ইনডাইরেক্ট বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিন যদি দেখি সেটা অনেক হায়ার আছে। আনকনজুগেটেড বিলিরুবিন দেখলেই তখনই কিন্তু আমাদেরকে আরবিসি নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হবে, কারণ সেখানে তখন সিকেল সেল অ্যানিমিয়া সেটাকে আমরা বলবো। তাহলে ইএসআর লেভেল যদি ফল করে যায়, এটাও কিন্তু একটা মারাত্মক ধরনের রোগ হতে পারে। এই ইএসআর লেভেল কমে গেলে তখন দেখবেন ডব্লিউবিসি লেভেল কিন্তু অনেক বেড়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমাদের ডব্লিউবিসি রেট বেড়ে গেছে, ইএসআর কমে গেছে যদি হয়, তাহলে কিন্তু আমাদের পলিসাইথেমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া বা লিপোসাইটোসিস হওয়ার সম্ভাবনা থাকে। এতে পক্ষে আমাদের সুবিধা কি, আমাদের কিন্তু হোমিওপ্যাথিক প্রচুর মেডিসিন আছে যেগুলোকে কিন্তু আমরা এই ডিজিজ গুলোর জন্য আমার শর্ট করে দেয়। এখানে আমি একটা ছোট্ট রিপোর্ট দেখিয়ে আজকে ক্লাস শেষ করব। দেখুন এইখানে হিমোগ্লোবিন 6, পিসিবি 18, প্ল্যাটলেট 72, ইরোথসাইট 1.49, এমসিবি যেটা দেখাচ্ছিলাম 121, 1/3 আছে। তাহলে এই ক্ষেত্রে তার সিভিয়ার অ্যানিমিয়া, মেডিসিন দিতে যাবেন না। এই ধরনের রিপোর্ট যদি আসে মেডিসিন দিতে যাবেন না, তাকে ইমিডিয়েটলি বলুন আগে আপনি হিমোগ্লোবিন নিন, আরবিসি নিন, ব্লাড ট্রান্সফিউশন করুন। ফার্স্ট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন না করলে আপনাকে বাঁচানো সম্ভব হবে না। এই পেশেন্ট যখন আপনার কাছে এসেছিল প্রথম দিকে তাকে বলেছি আপনাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, আপনি চলে যান কোন হেমাটোলজিস্টের সাথে দেখা করুন। আনফর্চুনেটলি হেমাটোলজিস্ট প্রথম দিন তাকে ব্লাড ট্রান্সফিউশন দেয়নি, তাকে বলেছে মেডিসিন আপনি খান, ঠিক হয়ে যেতে পারেন। 3 দিন পরে তার কন্ডিশন আরো ডেটোরিয়েট যখন করেছে তখন তাকে নিয়ে যেতে 6 ইউনিট তাকে ব্লাড দিতে হয়েছে। হেমাটোলজিস্ট প্রথম দিন কেন দেয়নি সেটা স্বীকার করেনি, তার ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটা ভুলই হয়েছে। তাকে প্রথম দিনই ব্লাড দিলে
তার সিভিয়ার কন্ডিশনটাকে দাঁড়াতো না। এই দেখুন এর টোটাল RTW26 এ চলে গেছে। হ্যাঁ, এখানেও কিন্তু দেখুন তার লিউকোপেনিয়া হয়ে গেছে, WBC 2800 হয়ে গেছে, 4000 এর চেয়ে নিচে নেমে গেছে। এখানে লিম্ফোসাইট কত বেড়ে গেছে, 42 হয়ে গেছে, নিউট্রোফিল কমে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে ঠিক যে কথাটা বলেছিলাম, পাইকিলোসাইটোসিস এটা হয়েছে ফিটোমিনারি কর্মক্রমিক ম্যাক্রোসাইটিক, কিন্তু অ্যানিসাইটোসিস অ্যানোসাইটোসিস কথাটা ভালো হচ্ছে কিন্তু ডিফারেন্ট টার্ম anecytosis and pilocytosis. For the anecytosis mean varying size of the RBC. Pilocytosis mean the abnormal shape of the RBC. ঠিক আছে, গুড নাইট টু অল, থ্যাংক ইউ। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে